ছাত্রছাত্রীদের সবচেয়ে ভয়ের জায়গা সেটা হচ্ছে বাংলা গ্রামার। বিশেষ করে গ্রামারের মধ্যে আবার সমাস। আমি আমার অনেক ছাত্রকেই বলতে শুনেছি বা অনেককেই যে স্যার সমাজটা ঠিক বুঝতে পারি বা সমাজটা কঠিন লাগে। প্রথম কথাই হচ্ছে এই যে আমাদের কঠিন লাগে, কেন কঠিন লাগে? যখনই আমরা কোনো সাবজেক্ট দেখবে, কারো ম্যাথামেটিক্স কঠিন লাগে, আবার কারো দেখবে ম্যাথামেটিক্স খুবই ভালো লাগে। কেন? যার কঠিন লাগে আসলে সে ঠিকঠাক বুঝতে পারে না, তার জন্য কঠিন লাগে। আর যার ভালো লাগে সে ভেতর থেকে বুঝতে পারে, জিনিসটাকে হৃদয়ঙ্গম করতে পারে, তার জন্য তার সহজ লাগে। সেই রকমই গ্রামারের ক্ষেত্রেও তাই, বিশেষ করে সমাসের ক্ষেত্রেও তাই। আমাদের কথাই বিশেষ করে সমাসের খুঁটিনাটি দিকগুলোর কথা ভেবেই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। কেননা আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রেও হয় অনেক সময় যে সমাসের বহু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলোর আমরা উত্তর সহজে হয়তো খুঁজে পাই না। মনের মধ্যে প্রশ্ন জাগে কিন্তু উত্তর পাওয়া যায় না, হয়তো আছে কিন্তু আমরা খুঁজে পাই না। যেরকম জাস্ট একটা উদাহরণ দেই, আজকে যেরকম ধরো, আজ তো এমনই রথযাত্রা, একজন রথকে দেখতে গেছে, রথ দেখতে গেছে, তাহলে এটা সমাস কি হবে? রথ দেখাটা, রথকে দেখা। কি সমাস হবে? স্বভাবতই বলে দেবো, আমরা যেহেতু জানি যে পূর্বপদে কারকের বিভক্তি আর অনুসর্গ, এটা যদি লোপ পায় আর পরপদের অর্থ প্রধান হয় তাহলে সেটা হয় কর্ম তৎপুরুষ। তাহলে রথকে দেখা এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কর্ম তৎপুরুষ। কিন্তু দেখবে তোমাদের মধ্যেও প্রশ্ন আছে, আমার মধ্যেও প্রশ্ন আছে যে স্যার এই যে রথকে দেখা, এটা দেখাটা কিভাবে প্রধান হয়ে উঠলো? অর্থাৎ পরপদ যে প্রধান সেটা কিভাবে হচ্ছে? আমরা সংজ্ঞা অনুযায়ী না হয় আমরা ধরে নিচ্ছি পরপদ প্রধান, কিন্তু আদপেও জিনিসটা কিভাবে হয়? আমার তো মনে প্রশ্ন জাগে যে না, রথটাই তো মেন, রথ ছাড়া কি করে দেখাটা আসছে? এটাই প্রধান হওয়া উচিত। তোমাদের মনে দেখতে সেরকমই প্রশ্ন জাগবে। এ প্রসঙ্গে আমি বলে দেই জাস্ট একটা কথা, যখন প্রসঙ্গটা উঠল, আসলে কি হয়, পরপদটা প্রধান হচ্ছে না, জিনিসটা হয় পরপদ পূর্বপদকে সীমাবদ্ধ করে দেয়। কিরকম? এক ধরো, তাহলে প্রথমে কি হলো? রথকে দেখা, রথকে কেনা। একজন ছোট রথ তৈরি করে বাজারে বিক্রি করতে গেছে, তাহলে রথকে বিক্রি। তাহলে রথের কোন অবস্থাটা, দেখা, কেনা নাকি বিক্রি, সেইটা দেখো পরপদ সীমায়িত করে দিচ্ছে। আমি যখন বললাম আমি রথ দেখতে গেলাম, তাহলে রথকে কোন অবস্থাটা সেইটা সীমায়িত কে করছে? পরপদটা সীমাবদ্ধ করে দিচ্ছে, অর্থাৎ দেখা জিনিসটা। বোঝাতে পারলাম যে কিভাবে পরপদটা প্রধান হয়ে ওঠে। এখানে আমি প্রধানের থেকেও বলবো পরপদ পূর্বপদকে সীমাবদ্ধ করে দেয়। যাই হোক, এইরকম আরো অনেক কোশ্চেন নিয়ে আমরা আসবো। যখন আমরা সমাসের এক একটি পার্ট আলোচনা করব, তখন আমরা বলে দেবো কিভাবে পূর্বপদ বা কিভাবে পরপদ প্রধান হয়ে ওঠে। এবার আমরা আসি প্রথমেই, সমাস কাকে বলে? দেখো, আমরা যেটা জানি, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণকে বলা হয় সমাস। যেরকম কি ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মুড়ি, তাহলে এখানে কি দুইয়ের অধিক পদ আছে, তিনটে পদ আছে, একটা হচ্ছে ঝাল, একটা মিশ্রিত, একটা মুড়ি। এই তিনটে পদ কি হলো? একটাই পদে পরিণত হলো, সেটা হলো সমাস, অর্থাৎ ঝালমুড়ি। এবার তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগবে যে স্যার আমি যদি বলি ময়ূরের ডাক, সেটা হলো কেকা, তাহলে এই যে ময়ূরের ডাক, এটা দুটো পদ, তাহলে এটা কি পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত নয়? আমি বলবো অবশ্যই, এটা তো পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত। আমি যদি বলতাম ময়ূর ভাত, তাহলে এর কোনো মানে হতো না। কিন্তু ময়ূরের ডাক বললে দুটো শব্দরই কিন্তু পারস্পরিক অর্থ সম্বন্ধযুক্ত আছে। সমাসের সংজ্ঞায় চলে যাও, দুই বা ততোধিক পারস্পরিক অর্থ সম্বন্ধযুক্ত পদের একপদীকরণকে সমাস বলছে। তাহলে এইটাও কিন্তু, ময়ূরের ডাকটাও কিন্তু পারস্পরিক অর্থ সম্বন্ধযুক্ত, আর সেটাও কিন্তু এক পদে পরিণত হচ্ছে, কেকা। তাহলে এটাও তো সমাস হওয়া উচিত। তাহলে আমরা যেটাকে আসলে সমাস বলছি আর এই যে এক কথায় প্রকাশ, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে? পার্থক্য দেখো, তোমরাও খুব সুন্দর করে চিনতে পারবে। এখানে ময়ূরের ডাক, কেকা, এই যে কেকা শব্দটা তৈরি হলো, সেইটার সঙ্গে কিন্তু পূর্বের যে অংশটা ছিল ময়ূরের ডাক, এর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক ছিল না, দুটোই সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তাহলে সিংহাসনে দেখো সিংহ চিহ্নিত, সিংহ আর আসন এই শব্দ দুটো কিন্তু আগে থেকে আমরা নিয়ে নিচ্ছি, একবারে সম্পূর্ণ নতুন শব্দ নয়। তাহলে সমাসের সংজ্ঞা কি তৈরি করা যেতে পারে? এরকম বলতে পারো তোমরা,
পারস্পরিক অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের অধিকাংশ পদ অক্ষুণ্ণ অবস্থায় থেকে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলা চলে। দেখো এই যে আমি শব্দটা বললাম অক্ষুণ্ণ, অধিকাংশ পদ, সব পদ আমি বলছি না, অক্ষুণ্ণ আর ক্ষুণ্ণ, ক্ষুণ্ণ মানে ভেঙে যাওয়া, এর ওপরেই কিন্তু নির্ভর করছে সমাস এবং এক কথায় প্রকাশ। যেমন আমি বললাম ময়ূরের ডাক, দেখো এইখানের যে দুটো পদ কেকা, এখানে কিন্তু এরা সম্পূর্ণই ভেঙে গেছে, নতুন ধরনের একটা চলে এসছে, তাই এটা এক কথায় প্রকাশ। আর আমি যখন বলবো রথকে দেখা, রথ দেখা, দেখো রথ আছে আর দেখা, এই দুটো শব্দই কিন্তু এই জায়গাটায় চলে এসছে। যখন একটাই পদ পরিণত হচ্ছে তখন দুটো শব্দ, গুরুত্বপূর্ণ শব্দগুলো চলে এলো, তাহলে এইটা হচ্ছে সমাস। বোঝাতে পারলাম যে সমাস আর এক কথায় প্রকাশ কোথায় আলাদা হয়ে যাচ্ছে, এবং এদের সংজ্ঞাটা, সমাসের সংজ্ঞা কিরকম হওয়া উচিত সেটা নিয়েই বললাম। এবার তোমরা স্বাভাবিক প্রশ্ন করবে যে স্যার আমরা অনেক সময় দেখেছি যে এক কথায় প্রকাশ এবং সমাস একই রকম, দু জায়গাতেই আমি দেখতে পাচ্ছি। যেরকম একটা উদাহরণ দেই আমি, এরকম অনেক আছে। অগ্রজ, অগ্রে জন্মান যে বা যিনি, যাই বলো না কেন, অগ্রজ, এটা দেখবে এক কথায় প্রকাশেও আছে, আবার এইটাকে দেখবে উপপাদ্য তৎপুরুষ সমাসেও আছে। তাহলে কোনটা ঠিক? আমি বলবো কি দুটোই ঠিক। এবার তুমি সংজ্ঞাতে চলে যাও। অগ্রজ, অগ্রে জন্মান যে, দেখো অগ্রজ, আমি যদি দুটো ভাগি, শব্দটা ভাঙি, অগ্র আছে একটা জ আছে, জ মানে জন্মানো থেকে আসছে, তাহলে অগ্র আর জন্ম, তাহলে দুটো জিনিসই কিন্তু সমাসবদ্ধ পদে চলে আসছে। যেহেতু এটা সমাসের সংজ্ঞাকে মেনে নিচ্ছে, তার শর্তকে মেনে নিচ্ছে, তার জন্য এটা কিন্তু হয়ে যাচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে এটা একদিকে যেরকম এক কথায় ঢুকে গেছে, সেই রকম যেহেতু এটা সমাসেরও শর্ত মানছে, সেহেতু এটা সমাসবদ্ধ পদ। এরকম অনেক শব্দই আছে, কিন্তু যেইখানে সমাসের শর্ত মানবে না, অর্থাৎ পুরোপুরি ক্ষুণ্ণ হয়ে যাবে, সেটা কিন্তু সমাস হবে না। যাই হোক, আশা করি তোমরা বুঝে গেছো আমি যেটা বোঝাতে চাইছি। এবার আসি আমরা সমাসের প্রয়োজন কেন সে বিষয়ে। দেখো আমাদের এই যে বাংলা ভাষা, তার এই যে শব্দ ভাণ্ডার, এই শব্দ ভাণ্ডার কিন্তু দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। কেননা আমাদের বাংলা ভাষার জন্ম আজ থেকে বহুদিন আগে নয়। তার জন্য বিভিন্ন কৌশল দ্বারা আমরা কি করছি, নতুন নতুন শব্দকে তৈরি করছি। যেরকম সন্ধির দ্বারা তৈরি করি, প্রত্যয়ের দ্বারা তৈরি করি, এক কথায় প্রকাশের দ্বারা তৈরি করি, সেই রকমই সমাসের দ্বারাও কিন্তু নতুন নতুন আমরা শব্দ তৈরি করি। তাহলে এটা হচ্ছে একটা কারণ। যেরকম একটা আমি উদাহরণ দেই, ধরো আমি বললাম সিংহাসন, এটা কোথা থেকে এসছে? ব্যাসবাক্য থেকে সমাস, সমাস থেকে ব্যাসবাক্য নয়। সিংহ চিহ্নিত আসন, তাহলে দেখো সিংহ একটা আলাদা শব্দ ছিল, আসন একটা আলাদা শব্দ ছিল, কিন্তু সিংহাসন আলাদা একটা শব্দ। এখন সিংহাসন বললেই তোমরা একটা মানে সিংহাসনের ছবি তোমাদের মাথায় চলে আসবে, কখনোই সিংহের ছবি আসবে না, আসনেরও ছবি আসবে না, দুটো মিলিয়ে একটা ছবি কিন্তু চলে আসবে, তাহলে নতুন শব্দ একটা তৈরি হয়ে গেল। আর কি হয়, শব্দকে আমরা সবসময় চাই দেখবে যে কোনো জিনিসকে সুন্দর করে তুলতে, সে যে কোনো আমাদের ড্রেস পোশাক থেকে শুরু করে যে কোনো জিনিসই, খাবার দাবার থেকে শুরু করে সব জিনিসই আমরা সুন্দর করার চেষ্টা করি। এটা মানুষের একটা ধর্ম বা মানব ধর্ম বলতে পারো। সেরকমই ভাষাটাকেও সুন্দর করে তোলা, এটাও কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য। আর এই সমাজ কি করে, ভাষাকে কিন্তু সুন্দর করে তোলে। যেরকম একটা উদাহরণ দেই, দুটো উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে সৌন্দর্যের পার্থক্য কোথায় হচ্ছে। বলা হলো, প্রথম উদাহরণ, আমার দাদা বিলাত থেকে ফেরত ডাক্তার। দ্বিতীয় উদাহরণ হচ্ছে, আমার দাদা বিলাত ফেরত ডাক্তার। তাহলে তুমি বুঝতেই পারছো প্রথম উদাহরণ এবং দ্বিতীয় উদাহরণের মধ্যে পার্থক্য কতটা। জিনিস কিন্তু একই, মানে ভাব কিন্তু একটাই, যে আমার দাদা বিলাত থেকে ফেরত ডাক্তার, ভাব এইটা। কিন্তু পরেরটা যেটা, দেখো জিনিসটাকে আমি ছোট করছি, অর্থাৎ সুন্দর করে গড়ে তুলছি, শুনতেও ভালো লাগছে, সংক্ষেপে হচ্ছে। তাহলে সমাজের আরেকটা কাজ কি হলো, শুনতে মানে শ্রুতি মধুর করে তোলে। তাহলে দুটো হলো। 3 নম্বর কি বলবো, ছোট করে তোলা। দেখো বর্তমান বাজার মানে 2020 সালে আমি বলবো, এর আগে থেকেও বলতে পারো তোমরা, যে কোনো জিনিসকে আমরা যত ছোট করে গড়ে তুলবো তত তার সৌন্দর্য আরো বাড়বে। আমরা কখনোই চাইবো না যে প্রচুর প্রচুর বড় হোক, বড়কে ছোট করাই কিন্তু মানুষের আরো একটা ধর্ম। কি হলো দেখো, ওই যে উদাহরণটা আমি দিয়েছিলাম, অন্য উদাহরণ দিচ্ছি একটা। আমি বললাম সিংহাসন, দেখো সিংহ চিহ্নিত আসন, এই বড় জিনিসটা থেকে আমি ছোট জিনিস তৈরি করলাম, সিংহাসন। তাহলে কি হচ্ছে, এতে যেরকম শুনতেও ভালো লাগছে, বাক্যটাও কিন্তু মানে আর এক অর্থে বাক্যটাও কিন্তু ছোটও হয়ে গেল। তাহলে সমাসের আর একটা তাহলে প্রয়োজন হচ্ছে কি, বাক্যকে ছোট করে দেয়। এবার আসি আমরা, সমাসের প্রয়োজন গেল, সমাসের বৈশিষ্ট্য কি।
দেখো প্রত্যেকটা মানুষেরই দেখবে আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য আছে। কেউ খুব রাগী, কেউ হয়তো খুবই মধুর, এক একজন এক এক রকম। সেরকম এই যে বাংলা গ্রামারের এক একটা জিনিসের এক এক রকম বৈশিষ্ট্য আছে। সন্ধির এক রকম বৈশিষ্ট্য, সমাসের এক রকম, প্রত্যয়ের এক রকম, কারকের এক রকম বৈশিষ্ট্য। সেরকম আমরা আসছি কি সমাসের বৈশিষ্ট্য নিয়ে। প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য আমি মূলত বলতে পারি কি, এটা একটাই পদ হবে। 2 বা 3টে পদ হয়ে গেলে কিন্তু এটা সমাস থাকবেই না। যেমন একটা উদাহরণ দেই, লুচি ভাজা, এর ব্যাসবাক্য কি ছিল? লুচিকে ভাজা। দেখো লুচিকে ভাজা, এইখানে 2টো পদ ছিল, লুচিকে আর ভাজা, এটা হয়ে গেল কি লুচি ভাজা, একটাই পদ। তাহলে এর প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য একটা পদ। এবার তোমরা বলবে যে স্যার আমরা অনেক সময় দেখেছি যে 2টো বা 3টে পদ থেকেই যায়, যেরকম স্বর্গ, মর্ত ও পাতাল। তাহলে 3টে পদ আছে, স্বর্গ, মর্ত ও পাতাল, এটা হলো ব্যাস বাক্য। হয়ে যাচ্ছে কি স্বর্গ, মর্ত, পাতাল, তাহলে তো 3টে পদই থেকে গেল। তাহলে স্যার কি করে সমাস হলো? তখন দেখবে ব্যাকরণবিদরা খুব সচেতনতার সহিত, খুব চালাকির সহিত বলা যেতে পারে, মাঝখানে একটা হাইফেন দিয়ে দিয়েছেন, পদসংযোজক হাইফেন, যার দ্বারা কি হচ্ছে স্বর্গ মানে একটা সেতু। ধরো এই যে হাইফেনগুলো এক একটা সেতু কি করছে, স্বর্গের সঙ্গে মর্তের যোগ বন্ধন করছে, মর্তের সঙ্গে পাতালের যোগ বন্ধন করছে। আসলে স্বর্গ, মর্ত আর পাতাল 3টে কিন্তু একটাই পদে পরিণত হলো মাঝখানের হাইফেন দ্বারা। মাঝখানগুলো আসলে এক একটা সেতু হয়ে গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদের যে কারকের বিভক্তি এবং অনুসর্গ থাকবে সেইটা কিন্তু লোপ পেয়ে যাবে। যেরকম 2টো উদাহরণ দেয়, একটা বিভক্তি আর একটা হচ্ছে অনুসর্গের। যেমন বেগুন কে ভাজা, বেগুন ভাজা, তাহলে পূর্বপদের কে ছিল? কে বিভক্তি কর্মকারকের, দেখো এইখানে লোপ পেয়ে গেছে বেগুন ভাজাতে। তাহলে পূর্বপদের কারকের বিভক্তি আর অনুসর্গ অবশ্যই লোপ পেয়ে যাবে। এবার অনুসর্গের ক্ষেত্রে আসি। অবশ্যই তোমরা বলবে স্যার অনুসর্গের একটা উদাহরণ দেন। ওই যে দিচ্ছিলাম বিলাত থেকে ফেরত, এই যে থেকে এটা অনুসর্গ, তাহলে বিলাত থেকে ফেরত, এটা দেখো বিলাত ফেরত হয়ে গেল, এই যে থেকে অনুসর্গ এটা কিন্তু লোপ পেয়ে গেল। এটা হচ্ছে সমাসের আরো একটা প্রধান বৈশিষ্ট্য। এবার তোমরা স্বভাবতই বলবে যে স্যার না, তা তো আপনি ঠিক বলছেন না, আমরা অনেক সময় দেখেছি যে কারকের বিভক্তি আর অনুসর্গ থেকে যায়। অনুসর্গ বিভক্তি অবশ্যই থেকে যায়। যেরকম কি ধরো গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে একার গায়ের সঙ্গে পূর্বপদের গায়ে, এইটা কিন্তু সমাসবদ্ধ পদেও থেকে যাচ্ছে। আবার কি হাটে বাজারে, হাটে ও বাজারে, দেখো এটা যখন সমাসবদ্ধ হচ্ছে হাটে বাজারে, একার একার কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে সব সময় যে পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে তা কিন্তু পাচ্ছে না। যে কোনো জিনিসের আসলে যে কোনো জিনিসের ব্যতিক্রম বলে একটা শব্দ থাকে, তাহলে এটাও কিন্তু সমাসের ক্ষেত্রে ব্যতিক্রম বলা যেতে পারে। তার জন্য ব্যাকরণবিদরা এটার জন্য আলাদা একটা পাঠ করেছেন, যেটাকে বলা হয় অলোক সমাস বা অলুপ সমাস, যেখানে লুপ্ত হচ্ছে না বিভক্তিগুলো, এই ধারায় অর্থাৎ ব্যতিক্রমী ধারায় নিয়ে যাওয়া যায়। কিন্তু এটা কিন্তু সমাসের বৈশিষ্ট্য নয়, এটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, এটা যেন মনে থাকে। এবার 3 নম্বর বৈশিষ্ট্য হলো সমাসে অনেক সময়, এই যে আমি প্রথমেই বললাম কি সমাসের একটা প্রয়োজনীয়তা এই জন্যই যে শুনতে ভালো করে, শ্রুতি মধুর করে। অনেক সময় দেখবো যে কর্কশ যদি হয়ে যায়, শুনতেই যদি ভালো না লাগে, তাহলে সেটা সমাসের আমাদের দরকার কি হবে? তার জন্য কি হয়, অনেক সময় সমাসের ক্ষেত্রেও কিন্তু সন্ধির প্রয়োজন হয়ে পড়ে। এটাকে বলা যেতে পারে 3 নম্বর বৈশিষ্ট্যটা সমাসে সন্ধি। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আছে। ধরো বৃক্ষের ছায়া, মানে গাছের ছায়া, এটা কি হয় বৃক্ষচ্ছায়া। দেখবে হওয়া উচিত ছিল কিন্তু বৃক্ষ ছায়া, ছয়াকার অন্তস্তয়াকার, কিন্তু যখন সমাসবদ্ধ পদ হচ্ছে এটা সন্ধি হয়ে কি হচ্ছে চয়ে ছয়াকার অন্তস্তয়াকার হচ্ছে, অর্থাৎ বৃক্ষচ্ছায়া তৈরি হচ্ছে। কেননা এটা আমাদের শুনতে ভালো লাগে বৃক্ষচ্ছায়াটা। তাহলে সমাসের এইটাও কিন্তু একটা বৈশিষ্ট্য যে সমাসে কখনো কখনো সন্ধিও হয়ে যায়। আমাদেরকে এই আলোচনার মধ্যে মধ্যে মাধ্যমিকের চিন্তা ভাবনাটাও মাথায় রাখতে হবে। দেখবে অনেক সময় কোশ্চেন থাকে সন্ধি আর সমাসের পার্থক্য কি। এইটা আমি প্রচুর গভীরে যাচ্ছি না, যেটুকু আমাদের দরকার 1 নম্বরের হয়তো সেইটুকুর মধ্যে আমি থাকছি। প্রথমত যখন আমি পার্থক্য শিখবো আমি মিলটাও শিখে নেই, যে সন্ধি আর সমাসের মধ্যে মিল কোথায়। যেমন দেখো দুটোতেই আমি কি বললাম একটু আগে, নতুন শব্দ তৈরি করে। তাহলে সন্ধি আর সমাস দুটোই নতুন শব্দ তৈরি করে, এটা হচ্ছে তাদের মিল। এবার অমিল কি? অমিল আমরা প্রচুর দেখবো না, দুটো দেখলেই আমাদের ক্ষেত্রে যথেষ্ট, কারণ 1 নম্বর থাকবে। প্রথমটা হচ্ছে দেখো সন্ধি হয় কিসের কিসের, বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয় সন্ধি।
আর সমাসটা কি, পদের সঙ্গে পদের মিলন হয়। তাহলে দুইয়ের পার্থক্য বোঝাতে পারলাম। হিম যোগ আলয় সমান হলো হিমালয়, অ প্লাস অ প্লাস আ সমান হলো কি আ। কিন্তু আমি যখন বলবো সিংহ চিহ্নিত আসন, এইখানে এই যে পদ, এক একটা পদ, সিংহ একটা পদ, আসন একটা, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ দিয়ে হলো সিংহাসন। তাহলে সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। একটা পার্থক্য হয়ে গেল। এবার দ্বিতীয় পার্থক্য কি, দেখবে কখনো কি তোমরা এরকম দেখেছো সিংহ, ধরো আমি বলছি হিমালয়, হিম যোগ আলয়, এরকম কখনো দেখেছো আলয় যোগ হিম দিয়ে হিমালয় হচ্ছে? আসলে পরেরটা কখনো আগে চলে আসে এরকম কখনোই হয় না। সন্ধির ক্ষেত্রে একটা ক্রম থাকে, ওই ক্রমের কখনোই বিচ্যুতি ঘটে না, কিন্তু সমাসের ক্ষেত্রে ঘটে। এটাকে বলা হয় পরনিপাত। যেরকম আমি একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম বেগুন ভাজা, যেরকম একটা হয় বেগুন যে ভাজা যেমন হয়, আবার বেগুনকে ভাজা যেমন। দেখো বেগুন ভাজা, একে দুই অর্থেই আমরা ধরতে পারি। বেগুনকে ভাজা, তাহলে বেগুন ভাজা ক্রমটা ঠিক থাকলো, কিন্তু অনেক সময় ভাজা যে বেগুনও তো করতে পারি আমি, তাহলে ভাজাটা আগে চলে এলো, বেগুনটা পরে চলে গেল, তাহলে এটাকে বলা হয় সমাসের ক্ষেত্রে পরনিপাত, পরেরটা আগে চলে আসে। কিন্তু এটা সন্ধিতে কখনোই দেখতে পাবে না, এরকম পরনিপাত হতেই পারে না সন্ধির ক্ষেত্রে। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। এবার আসি আমরা সমাস শিখতে গেলে যে সমস্ত জিনিসগুলো আমাদের জানতেই হবে, যেরকম কি ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, সহায়ক অন্য পদ, এই জিনিসগুলো না জানলে তো আমরা বুঝতে পারবো না। যখন বলে দেবে তোমাকে যে সমাসে পরপদ প্রধান হয়ে ওঠে, পরপদ জিনিসটাই যদি না বুঝতে পারি তাহলে তো আমরা বুঝতে পারবো না। এই জিনিসটাকে আগে স্বচ্ছ করে তোলা দরকার মনের মধ্যে থেকে। তাহলে প্রথমে আমরা দেখব ব্যাস বাক্য কাকে বলে। দেখো ব্যাস জিনিস, ব্যাস বলতে আমরা কি বুঝি, আমরা যখন ম্যাথমেটিক্সে করেছি এরকম একটা সার্কেল, পুরো যে অংশটা মাঝের সেটা হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাস মানে হচ্ছে বিস্তার। সমাস মানে কি, সমাস মানে সংক্ষেপ, ছোট, আর ব্যাস ঠিক তার উল্টো, ব্যাস মানে হচ্ছে বিস্তার। অর্থাৎ আরো একটা জিনিস তোমাদেরকে বলি, ব্যাকরণ যেটা, সেইটা কিন্তু ভাষা থেকে সৃষ্টি হয়েছে, ব্যাকরণ থেকে ভাষা সৃষ্টি হয়। তাহলে ব্যাস বাক্য অর্থাৎ আগে যে জিনিসটা সিংহ চিহ্নিত আসন, এই জিনিসটা আগে এসছে, সিংহাসন কিন্তু আগে হয়নি, সিংহাসনটা পরে এসছে। তাহলে এবার আসি ব্যাস বাক্য জিনিসটা আসলে কি। প্রথমতেই আগে বলি ব্যাস মানে তো বুঝতে পারলে বিস্তার, বাক্য মানে তোমরা সবাই জানো। এবার আসি আমরা বাক্য কাকে বলে এই জিনিসটা। দেখবে তোমরা মাধ্যমিকে তো অবশ্যই শিখছো, বাক্যের তিনটে শর্ত থাকে বাক্য হতে গেলে। কি কি? যোগ্যতা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আর আসক্তি থাকতে হবে। এই প্রসঙ্গ বলি, আসক্তি নয় কিন্তু, তয় তয় হচ্ছে আসক্তি থাকতে হবে, এই আসক্তি থাকতে হবে। আর একটা প্রধান বৈশিষ্ট্য কি, অন্তত পক্ষে একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে, মানে ফাইনাইট ভাব থাকতেই হবে। এবার যদি আমি তোমাকে বলি যে সিংহ চিহ্নিত আসন, এখানে ফাইনাইট ভাব কই, বা এটা কি কখনো বাক্য একটা? বা যদি আমি তোমাকে বলি বাবা ও মা, এটা কি কখনো বাক্য হতে পারে? এটা কখনোই কিন্তু বাক্য নয়। আসলে যখন বাক্যই নয়, তাহলে আমি ব্যাস বাক্য কি করে নামটা দিতে পারি? আমাদের সংজ্ঞায় যে এটা দেওয়া হচ্ছে, সমাসবদ্ধ পদকে যে বাক্যাংশ বা বাক্য দ্বারা বিস্তার করা হয় বা ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে। আসলে বাক্যই যখন হচ্ছে না, তাহলে আমি ব্যাস বাক্য নামটা কি করে দেই? আমার লজিক অনুসারে তোমরা ভেবে দেখবে জিনিসটা আমি কি বলতে চাইছি। আমার লজিক অনুযায়ী এটার নাম হওয়া উচিত ছিল ব্যাস বাক্যাংশ, এবং সংজ্ঞা হওয়া উচিত ছিল সমাসবদ্ধ পদকে যে বাক্যাংশ দ্বারা, কখনোই বাক্য দ্বারা ব্যাখ্যা করা হয় না, যে বাক্যাংশ দ্বারা বিস্তার করা হয় বা ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্যাংশ। এবার দেখো আমরা অনেক সময় ব্যাকরণের ক্ষেত্রে দেখি, বা অনেক ক্ষেত্রেই হয়তো দেখি যে এর আরো দুটো নাম আছে, একে বলে এই। অনেক সময় আমরা না বুঝেই মুখস্থ করি, যে জানি না কেন বলে। আমরা যখন শিখবো, আমরা যদি জেনে শিখি যে কেন বলে, তাহলে দেখবে আমাদের মনে রাখাটা অনেক বেশি সুবিধা হয়। যেরকম আমি জাস্ট একটা উদাহরণ দেই, দেখবে রায়ান মার্টিনে দেখবে অনেক সময় থাকে এই কোশ্চেনটা, অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় কেন? দেখবে আমরা জানি না। তাহলে অনুসর্গের দুটো নাম কিন্তু আমাদের মুখস্থ, একটা কি পরসর্গ আর একটা হচ্ছে কর্মপ্রবচনীয়। কিন্তু এই মুখস্থ বেশি দিন থাকবে না, যেহেতু আমি না বুঝেই মুখস্থ করি। তাহলে আমি এ প্রসঙ্গে জাস্ট একটু কথা বলে নেই, না বললেই নয়, মানে আমার বলতে ইচ্ছা করছে। পরসর্গ কেন বলে? তার কারণ পরে থাকে বলে। আর কর্মপ্রবচনীয় কেন বলে? আসলে জিনিসটাকে ভাঙো। একটা হচ্ছে কর্ম, মানে এখানে কর্মবাচ্য, প্রবচনীয় মানে স্থাপন করা। সংস্কৃতে কর্মবাচ্য করতে গেলে অনুসর্গের দরকার অবশ্যম্ভাবী, অর্থাৎ অনুসর্গ ছাড়া কখনোই কর্মবাচ্য হতেই পারে না সংস্কৃতে। তার জন্য অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। সেই রকমই
ব্যাস বাক্য যেটাকে বলছি আমার লজিক অনুসারে ব্যাস বাক্যাংশ, সেটার আরো দুটো নাম আছে। একটা হচ্ছে সমাস বাক্য এবং একটা হচ্ছে বিগ্রহ বাক্য। সমাস বাক্য কেন আমি বুঝতেই পারছি, সমাজকে যে বাক্য দ্বারা বিস্তার করা হচ্ছে, যদিও সমাস বাক্যাংশ হওয়া উচিত। আর একটা কি বিগ্রহ, বিগ্রহ মানে হচ্ছে মূর্তি, অর্থাৎ পুরো জিনিসটাকে যে বাক্যাংশ দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে সেটাই হচ্ছে বিগ্রহ বাক্য। এবার হচ্ছে সমস্যমান পদ। দেখবে এইটা আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণাটা স্পষ্ট নয় যে স্যার সমস্যমান পদ কাকে বলে। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে সমস্ত পদ দ্বারা সমাসবদ্ধ পদ গঠিত হয় সেইটা হচ্ছে সমস্যমান পদ। আসলে তা নয়। আমি কি বললাম, আগে কিন্তু ব্যাস বাক্যটা আছে বা ব্যাস বাক্যাংশ যেটাকে বলছি, পরে কিন্তু সমাসবদ্ধ পদ। তাহলে দেখো আমি এই যে উদাহরণটা দিচ্ছিলাম, সিংহ চিহ্নিত আসন, তাহলে এটা হলো ব্যাস বাক্য। পুরোটাকে যখন আমি ধরছি তাহলে এটা ব্যাস বাক্য বা বাক্যাংশ যাই বলো। এবার এটাকে যখন আমি পাট করে নিচ্ছি, অর্থাৎ মূর্তি থেকে যখন আমি সমস্ত অংশগুলোকে পাট করছি, পা আলাদা, মানে বডি আলাদা, মাথা আলাদা, যখন আমি পাট করে নিলাম তখন কিন্তু এটা সমস্যমান পদে পরিণত হলো। তাহলে সংজ্ঞায় কি বলতে পারো তোমরা, ব্যাস বাক্য বা ব্যাস বাক্যাংশ যে সমস্ত পদ দ্বারা গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। এবার তার অবস্থান অনুযায়ী, কে কোথায় থাকছে তার অবস্থান অনুযায়ী সমস্যমান পদকে তিনটি ভাগে ভাগ করে। সমস্যমান পদকে তিনটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ, একটা হচ্ছে সহায়ক অন্য পদ। পূর্বপদ মানে বুঝতেই পারছো যেটা আগে থাকে, পরপদ মানে হচ্ছে যেটা পরে থাকে, আর সহায়ক অন্য পদ যেটা হচ্ছে মাঝে থাকে। এটা হচ্ছে সাধারণ লজিক। এবার কেউ যদি এইটুকু জেনে যায় যে আগে থাকে, যে পরে থাকে, যে মাঝে থাকে, তাহলে হচ্ছে সহায়ক পদ, পূর্বপদ, পরপদ, তাহলে কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়বো। দেখো আমি কেন বলছি সমস্যার মধ্যে পড়বো, এই যে বললাম যে সামনে থাকে সে হচ্ছে পূর্বপদ। এবার কার সামনে থাকবে, সেটা কি সমাসবদ্ধ পদের সামনে থাকবে নাকি ব্যাস বাক্যের সামনে থাকবে? দেখো আমরা যদি সমাসবদ্ধ পদ থেকে পূর্বপদ আর পরপদকে চিনতে যাই তাহলে কি কি সমস্যা হতে পারে। ধরো এই যে বেগুন ভাজাকেই আমি ধরলাম, আচ্ছা বেগুন ভাজা এটা হলো সমাসবদ্ধ পদ, এটাকে আমি ব্যাখ্যা করছি ভাজা যে বেগুন। তাহলে বেগুন ভাজা কি ছিল, বেগুনটা আগে ছিল, ভাজাটা পরে ছিল। এইখানে কি হলো, ভাজা যে বেগুন, ভাজাটা আগে চলে এলো, বেগুনটা পরে চলে এলো। তাহলে কে পূর্বপদ হবে, কে পরপদ হবে? আমি কি বলেছি, সমাসবদ্ধ পদ থেকে কিন্তু ব্যাস বাক্য আসেনি, ব্যাস বাক্য থেকে ওইটা গেছে। তাহলে ব্যাস বাক্যে যেইটা আছে আগে তার ভ্যালুটা কিন্তু বেশি। তাহলে এইখানে ভাজাটা হবে পূর্বপদ আর বেগুনটা হবে পরপদ। এবার তোমরা বলবে যে স্যার এই যে আমরা চিনবো কি করে যে কে পূর্বপদ হবে আর কে পরপদ হবে? এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলে রাখি, তোমরা এই যে চেনাটা, যে কোন দুটো শব্দকে আমরা নেব, সেই জিনিসটাকে চিনবে সমাসবদ্ধ পদ দ্বারা। আর ব্যাস বাক্য দ্বারা দেখবে সে কোন জায়গাটায় অবস্থিত। যেরকম জাস্ট আমি একটা উদাহরণ দেই, এই যে ধরো আমি তোমাকে বললাম রথ দেখা, রথকে দেখা, আমি বুঝতে পারছি রথ দেখা, এখানে রথ আগে আছে, দেখা পরে আছে, তাহলে পূর্বপদ পরপদ ব্যাস বাক্যও তাই, রথকে দেখা, রথ আগে আছে, দেখা পরে আছে, তাহলে এখানে আমাদের মিলে গেল। কিন্তু সবসময় মেলে না, কখনো পরনিপাত হয় তখন উল্টোটা চলে আসে, তখন মেলে না। আর একটা কি হয়, অনেক সময় এই যে আমি বললাম পরে থাকলেই যে পরপদ হবে তা নয়, যদি দ্বিতীয়তে থাকে বা মাঝে থাকে তাহলেও পরপদ হতে পারে। কিরকম করে, ধরো আমি বললাম নীলকণ্ঠ, তোমরা অবশ্যই জানো নীলকণ্ঠ কার নাম, শিবের নাম। নীলকণ্ঠ শিবের নাম, তাহলে দেখো নীলকণ্ঠ যার, তাহলে যার দেখো পরে আছে, তাও কিন্তু এটা পরপদ নয়। নীল সামনে আছে পূর্বপদ হলো, কণ্ঠ মানে দ্বিতীয়তে আছে সেই কিন্তু পরপদ। কারণ এবার বলবে যে স্যার কেন এটা হচ্ছে, এবার তোমরা চলে যাও সমাসবদ্ধ পদে, ওখানে দেখো নীলকণ্ঠ, এখানে কোন দুটো শব্দ গুরুত্বপূর্ণ ছিল, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে কণ্ঠ। তাহলে যে শব্দগুলো গুরুত্বপূর্ণ ব্যাস বাক্যে সেই শব্দগুলো কোন জায়গাটায় আছে তার উপরে নির্ভর করছে পূর্বপদ আর পরপদ। বাকি যে অংশটা সেইটা সহায়ক অন্য পদে চলে যাবে। যেমন আমি যদি বলি এখানে কি হলো, তাহলে নীল হলো পূর্বপদ, কণ্ঠ হলো পরপদ, আর যার শেষে থাকলেও সেটা কিন্তু সহায়ক অন্য পদ। এবার ধরো ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, এবার ঝালমুড়িতে কোন দুটো শব্দ গুরুত্বপূর্ণ ছিল আমাদের, একটা হচ্ছে ঝাল, একটা হচ্ছে মুড়ি। এবার ব্যাস বাক্যে ওই শব্দ দুটো কোন জায়গাটায় ছিল, দেখো ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল ছিল সামনে আর মুড়ি ছিল পরে, একবারে শেষে, তার জন্য ঝাল হলো পূর্বপদ আর মুড়ি হলো পরপদ, মিশ্রিত হলো সহায়ক অন্য পদ। বোঝাতে পারলাম তোমাদেরকে জিনিস। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের যে ভিডিও হবে
সেইখানে আমরা সমাসকে ধরে ধরে আলোচনা করব। ধরো দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, এবং আমরা এটা বিচার করব যে আমরা শব্দটাকে দেখে কিভাবে চিনবো সে দ্বন্দ্ব নাকি কর্মধারয় নাকি তৎপুরুষ। আর এই যে একটু আগে আমি বলেছিলাম ভিডিওর প্রথম দিকেই যে কখনো পূর্বপদ প্রধান হচ্ছে, কখনো পরপদ প্রধান হচ্ছে, কোন লজিকে আমরা ধরতে পারবো যে কার পূর্বপদ প্রধান কার পরপদ প্রধান, কিভাবে আমরা মুখস্থ না করে আগে জিনিসটাকে শিখবো, এটা হচ্ছে সামনের ভিডিওতে পেয়ে যাবে তোমরা।